কারণ রয়েছে। আমার বন্ধু যে কথাগুলো বললেন আমি কিছুটা ভিন্ন মত পোষণ করছি, এই কারণে যে আমার ভারত কিন্তু বাংলাদেশকে যে প্রচ্ছন্ন হুমকিটা দিয়েছে তার প্রতিরক্ষা মন্ত্রী, সেটার পেছনে যথেষ্ট শক্তি ও যুক্তি রয়েছে এবং স্বার্থ রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কই তারা তো কিছু নড়াচড়া করছেন না, সেনাবাহিনী আনছেন না। দ্য প্রবলেম ইজ যে ভারত এখন মণিপুরে যে ইনভলভমেন্ট ছিল, তারা একেবারে প্রাতিষ্ঠানিকভাবে রেডি হয়েছিল যে বাংলাদেশের ভিতর দিয়ে তারা বিশাল সামরিক বহর পাঠাবে, অফিসিয়ালি ওপেন করারও কথা ছিল। তখনই এই অঘটনটা ঘটে যায়। তারা এটাকে অ্যান্টিসিপেট করতেই পারে না, এই যে ছাত্ররা যে এই পরিস্থিতিতে নিয়ে যাবে। অথচ ভারত কিন্তু আখাউড়ার রাস্তা টাস্তা সব রেডি হয়েছিল, বিশাল রাস্তা ভারতের ব্যবহারের জন্য। সেখান দিয়ে ভারত তার বিশাল সামরিক বহর যে ট্রান্সফার করবে, এই ত্রিপুরা হয়ে মণিপুরে যাবে, এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। এবং যদি এই ঘটনাগুলো না ঘটতো তাহলে কিন্তু এই বছরের মধ্যেই এর পরে যা হতো, আমি কালকে এটা রাওয়াতেও আমরা আলোচনা করলাম যে ভারত দাবি করত যে আমাদের সেফ ট্রান্সপোর্ট অফ আর্মস এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশে আমরা স্থায়ী সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চাই। এবং তারা যদি এখানে একটা ডিভিশন বাংলাদেশে ডিপ্লয় করে রাখতো, কারণ অনেক দেশেই ভুটানে তারা রেখেছে, অন্যান্য জায়গায় অন্যান্য দেশও রাখে, তারা বলতো যে আমাদের মুভমেন্ট, আমাদের উত্তর পূর্ব ভারতে যে সামরিক অভিযান চলছে তার জন্য বাংলাদেশে আমরা ডিপ্লয় করছি ফর দ্য সিকিউরিটি অফ আওয়ার ফোর্সেস, কেননা বাংলাদেশে এনার্জি। এইসব এক্সকিউজ দেওয়া খুবই সহজ। তারপরে যে ইয়েটা আসে, যে কথাটা আসে যে এই হাসিনার ব্যাপারটাই যদি আমরা ধরি, হাসিনাকে ভারত ছেড়ে দেবে না। যদিও উনি বলছেন যে ভারত তাকে নিয়ে রাখবে কেন, কারণ আন্তর্জাতিক সম্পর্কে একটা প্রবাদ রয়েছে যে যতই খারাপ হোক, নরিয়েগা মারাত্মক ছিল কিন্তু আমেরিকা তাকে রেখে দিয়েছে। আমেরিকার এক ফেমাস উক্তি এক সেনেটর বলেছিল, হি মে বি আ সান অফ আ বিচ বাট হি ইজ আওয়ার সান অফ আ বিচ। হ্যাঁ, আমরা তাকে, এবং ভারতে এক্স্যাক্টলি তাই হয়েছে। কংগ্রেস, বিজেপি, পার্লামেন্টে আলোচনা হয়েছে যে হাসিনা যাই করুক, যতই করুক বাংলাদেশের জন্য, আমরা তাকে রক্ষা করব কারণ তিনি আমাদের বন্ধু। এখন এই জন্য আমার ধারণা যে সহজে কিন্তু আমরা তাকে পাবো না। এবং এখন বাংলাদেশ যদি যেই পথে যাবে, আরেকটা কথা বলি যে আমরা গরিব রাষ্ট্র, ঠিক সেইভাবে বললে আমি ঠিক অ্যাগ্রি করবো না ওনার সাথে। দেখেন, আমরা পৃথিবীর 8ম জনগোষ্ঠী এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমরা প্রথম 40টা দেশের মধ্যে প্রবেশ করেছি। এটা কিন্তু একটা বড় অর্জন। বাংলাদেশকে কিন্তু ছোট দেশ বলে দেখা হয় না। এমনকি যারা পশ্চিমা বিশ্বে গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ, তারা কিন্তু এটা বলে যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য রাইজিং ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা তো জানি ওই যে টাইগার্স, এশিয়ান টাইগার্সের মধ্যে ধরা হয়। সুতরাং বাংলাদেশের আগামী দিনগুলোয় যে পপুলেশন এক্সপ্যানশন হচ্ছে, আমরা জানি যে এখানে আমাদের সামরিক শক্তির একটা ভূমিকা আসবেই। সামরিক শক্তি 15 বছর ধরে একেবারে নিষ্ক্রিয় ছিল, একটা কর্পোরেট মিলিটারি ছিল। কিন্তু এটা এখন বারবার সমরবিদরা বলে যে একটা ক্লজউইজের ভাষায়, ভন ক্লজউইজ নাম করা 19th সেঞ্চুরি সমর বিশেষজ্ঞ ছিলেন, তিনি বলেছেন যে আপনি একটা তরবারি যদি ব্যবহার না করেন তাহলে সেখানে জং ধরে যায়। সামরিক বাহিনী, আমি বলছি না যে যুদ্ধে যাবে, তবে সামরিক বাহিনী আমাদের আশেপাশে সবগুলা দেশেই বিভিন্ন সময় কিন্তু ইনসার্জেন্সি হোক বা নিয়ন্ত্রণ হোক, তারা কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে যায়। সাময়িকভাবে হোক, সীমিতভাবে হোক, যুদ্ধ করাটা সামরিক বাহিনীর আধুনিক কালে একটা অপরিহার্য অঙ্গ। এমনকি ভারতীয় সামরিক বাহিনী, পাকিস্তানি সামরিক বাহিনীও কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ থাকছে কোনো না কোনো জায়গায়। মণিপুরে ভারতের সেনাবাহিনী, পাকিস্তানে বালুচিস্তানের সেনাবাহিনী। আমাদের ব্যাপারে আগামী দিনগুলোতে রোহিঙ্গাদের প্রশ্নে আমরা এই আগেকার এই পলিসি অফ অ্যাপিজমেন্ট কিছুতেই সম্ভব হবে না, কারণ অনেকেই
এটা বলছে যে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় হচ্ছে যে আমরা চীনের দিকে তাকাই, জাতিসংঘের দিকে তাকাই, মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, ভারতের দিকে তাকাই, আজ তারাই দায়িত্ব নিবে রোহিঙ্গাদের ফেরত পাঠায়। এটা কখনো হবে না, তারা তাদের স্বার্থে ব্যবহার করবে। আমি একজন রোহিঙ্গা নেতৃস্থানীয় লোকের সাথে বেশ দীর্ঘ আলোচনায় বের হয়ে আসছে, আমাকে উনি বলছেন যে আপনারা ওই যে বাইরের দিকে তাকিয়ে থাকেন, এটা হবে না, আপনারা আমাদের সাথে কথা বলেন, মানে রাখাইনের সাথে কথা বলেন, আর আরাকান আর্মির